দর্শক, আমরা এখন বসে আছি আইনজীবী অ্যাডভোকেট মিয়া জাকির সাহেবের সামনে। ভাইয়া কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি। আপনাকে শুভ সন্ধ্যা। একটু জানতে চাই, আপনি কক্ষপথ ৭১ নামে খুব সুন্দর একটা সংগঠন করেছেন। নামটার ভিতরে দারুণ একটা অর্থ লুকিয়ে আছে, যেহেতু 71 আছে। আমি একটু জানতে চাই যে এই নামটা কিভাবে আপনি আনলেন? আমরা বর্তমান যে পরিস্থিতিতে ইদানিং যে আপনার ২৪ যে জুলাই যে অভ্যুত্থান বলেন, যেটা আপনাদের তথাকথিত অভ্যুত্থান পরে যে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে, তাতে আমরা দেখতেছি বাংলাদেশ তার আপন কক্ষপথ, আপন পথ হারিয়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের যে দীর্ঘ সময়, হাজার বছরের বাঙালি ইতিহাসের যে সংগ্রামের ইতিহাসের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর থেকে বাঙালি দ্বারা শাসিত হওয়ার যে সরকার বা স্বাধীনতার স্বকীয়তা শুরু হয়েছিল, সেটা আবার হারিয়ে যাচ্ছে, পথ হারিয়ে যাচ্ছে। এই দীর্ঘ পথে বা এই ৫০-৫৫ বছরে অনেক বিচ্যুতি আছে, অনেক উত্থান পতন আছে। তারপরের মধ্যেও আমরা এবার আমাদের অস্তিত্বকে হারিয়ে ফেলতেছি। এই উপলব্ধি থেকে আমরা, বিশেষ করে আমরা এখানে প্রবাসী কিছু আইনজীবীরা আমাদের তাগিদে আমরা অনুভব করলাম যে আমাদের এমন একটা সংগঠন করতে হবে যেটা ৭১কে ধারণ করবে এবং ৭২-এর সংবিধানকে ধারণ করে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপন্থা এবং বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। এবং সেটার পথ হবে কক্ষপথ ৭১, মানে ইংরেজিতে বললে যে অরবিট 71। অরবিট 71 মানে কক্ষপথ ৭১, মানে অরবিটে, কক্ষপথে যেমন সূর্য তার কেন্দ্রে থাকে, তার চারিদিকে সমস্ত গ্রহ, উপগ্রহ, বুধ, বৃহস্পতি ঘুরতে থাকে, পরিভ্রমণ করে আপন মহিমায়। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সকল কর্মকাণ্ডে, বাংলাদেশের সকল প্রশাসনে ৭১ থাকবে তার কেন্দ্রবিন্দুতে। তার চারিপাশে বাংলাদেশ ৭১-এর মূল মন্ত্রে ৭১ উজ্জীবিত হয়ে পরিচালিত হবে। এবং যে পরিচালিত হবে, যেটা আমাদের সেই রাজনৈতিক মহাকবি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চে যেটা বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। উনি প্রথমে কিন্তু মুক্তির কথা বলেছিলেন, যে মুক্তিটা হলো রাজনৈতিক মুক্তি, অর্থনৈতিক মুক্তি, সাংস্কৃতিক মুক্তি এবং সামাজিক মুক্তি। হ্যাঁ, কিন্তু আমরা স্বাধীনতাটা পেয়ে গেছি, পতাকার স্বাধীনতা, সঙ্গীতের স্বাধীনতা, কিন্তু মুক্তি আমরা আদৌ পাইনি। আমি একটা উদাহরণ আপনাকে ছোট্ট করে দেই, যে দেখেন, বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের আন্দোলন করতে গিয়ে, তাদের দাবি আদায়ের আন্দোলন করতে গিয়ে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন। উনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে যাননি। সেই বঙ্গবন্ধুর বাংলাদেশে আজ পর্যন্ত এখনো ৪র্থ শ্রেণীর কর্মচারী বিদ্যমান। রাষ্ট্রীয় ব্যবস্থার অবকাঠামোয় আপনি দেখেন পৃথিবীর কোনো দেশেই, আপনি আমাদের ধরেন এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে, এখানেও আপনার ক্লিনার, সুইপার বা অথবা ড্রাইভার শ্রেণীর লোকজন আছে, পেশায় আছে, কিন্তু তাদের কেউ ৪র্থ শ্রেণী বলে না। এই যে শ্রেণী বৈষম্য করে আমরা এই উপনিবেশিক যে সিস্টেম পদ্ধতিকে আমরা উঠতে পারি নাই। তাই আমরা চাই ৭১-এর কক্ষপথে এই শ্রেণী বৈষম্য দূর করবে, প্রশাসনের সামাজিক এবং স্বাধীন নিয়ে আসবে। আমাদের শিক্ষা ব্যবস্থা দেখেন, সেই ব্রিটিশদের দেওয়া শিক্ষা ব্যবস্থা, একটা আলিয়া মাদ্রাসাটা কিন্তু আপনার যে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু ব্রিটিশদের দেওয়া শিক্ষা ব্যবস্থা। এই কনসেপ্ট কি ব্রিটিশের? অবশ্যই ব্রিটিশের। এবং তারা চাইছে এক ধরনের অর্ধেক জনগোষ্ঠী, এরা শুধু কিছু ধর্মের এই নিয়ম কানুন জানা যায়, মিলাদ শিখে একটা মানে নন প্রোডাক্টিভ জনগোষ্ঠীতে কি হবে। আর একটা জনগোষ্ঠী দরকার তাদের রাইটার্স বিল্ডিং এর জন্য কিছু কেরানি দরকার ছিল। এই জন্য একটা কেরানি ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, যেটা আমাদের যেটা সাধারণ যে শিক্ষা ব্যবস্থা চলতেছে, এটা একটা স্বাধীন দেশের শিক্ষা ব্যবস্থা না, যে একটা কেরানি ভিত্তিক। আর এখানে শিক্ষা ব্যবস্থার মধ্যেই আমাদের বৈষম্য সৃষ্টি হয়েছে, যার জন্য এটা স্বাধীন দেশের উপযোগী শিক্ষা ব্যবস্থা না। তাই এই জন্য কিন্তু শিক্ষা ব্যবস্থা প্রশাসন, বঙ্গবন্ধু চাচ্ছিল ওদিকে যাওয়ার, কিন্তু হয়তো পারেননি উনি। তারপরে দেখেন প্রশাসন ব্যবস্থা তো আমি বললামই। তারপর গণস্বাস্থ্য, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা একটা বাণিজ্যিক স্বাস্থ্য ব্যবস্থা। এখন যার অর্থ আছে তারই চিকিৎসা হবে, হ্যাঁ, সাধারণ মানুষের চিকিৎসা নাই। বঙ্গবন্ধুই কি গণস্বাস্থ্য চিকিৎসা পন্থার কিন্তু উদ্ভাবন করেছিলেন। তিনি ডক্টর জাফরুল্লাহকে সাভারে জমি দিয়েছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলেছিলেন। এবং উনি দেখেন সামরিক বাহিনীকে বঙ্গবন্ধু কি বলেছিলেন,
সামরিক বাহিনী বলেছে আমার আর্মি হবে পিপলস আর্মি, যে গণবাহিনী হবে, গণমানুষের আর্মি হবে। আপনি দেখেন বঙ্গবন্ধু সেই বক্তৃতাটা দেখেন আপনি, যেটা বিএমএ তে মিলিটারি একাডেমিতে প্রথম পাসওয়ার্ডে বলেছিল, আজ থেকে তোমরা লিডার, তোমরা বস না। এই কথাটার মর্মার্থ দেখেন, বঙ্গবন্ধু বলেছে তার যারা নতুন কমিশন পেয়েছে তাদের বলেছে তোমরা আজ থেকে লিডার, মানে একজন নেতার সাথে একজন কর্মীর যে সম্পর্ক, আত্মিক সম্পর্ক, সেই হিসাবে আমাদের সেনাবাহিনী সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, কিন্তু তোমরা বস না, মানে তুমি উপবেশী না। কিন্তু আমরা সে ব্যবস্থায় যেতে পারিনি। আপনি যার জন্য দেখেন এত বৈষম্য, এতগুলো কু, এত সেনা বিদ্রোহ, এত প্রাণের ঘাটতি ঘটেছে, এত বারবার মানুষ সেনাবাহিনী, এখন সেনাবাহিনী কোন পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশের একটা গৌরবোজ্জ্বল সশস্ত্র বাহিনী এখন কোন পর্যায়ে নিয়ে এসেছে। তো এই অবকাঠামোগুলো আমাদের ঠিক করতে হবে, এবং সেই হিসাবে এর কোনো বিকল্প নাই। আপনার কথাটাই আমি বুঝলাম যে আমাদের দেশে যতটা কু হয়েছে প্রত্যেকটা কুর সাথে কিন্তু সেনাবাহিনী সংযুক্ত, এবং সেখানে দেখেন বৈষম্য কাজ করতেছে। আপনি যে বিডিআরের যে কুটা দেখেন, আমরা এটা নিয়ে অনেকে বলি শেখ হাসিনার দোষ দেয়, অনেকে অন্য দলের দোষ দেয়, কিন্তু এখানে কি বৈষম্য ছিল না? এবং আপনার যে রায়টা হয়েছে হাইকোর্ট থেকে, যে রায় হয়েছে, সেখানে কিন্তু আপনার কথা লেখা আছে যে সেখানে বৈষম্য ছিল। অবশ্যই। হ্যাঁ, আপনি এই যে প্রত্যেকটা হত্যা মামলায় আপনার এই আমেরিকান আপনার ক্রিমিনাল প্রসিডিউরে এখানেও আছে, মার্ডারের এখানে ক্লাসিফিকেশন আছে, ফার্স্ট গ্রেড মার্ডার, সেকেন্ড গ্রেড মার্ডার, থার্ড গ্রেড মার্ডার, ফোর্থ গ্রেড মার্ডার। এই গ্রেডিংটা করা হয় কিন্তু এই মৃত্যুকে, যে আপনার মেন্সরিয়া কি, মানে আপনার মানসিক অবস্থা, কোন অবস্থায় আপনি কোনটা করেছেন। যে আপনার এখানে দেখেন, আপনি সেখানে কি বৈষম্য ছিল না? সেখানে আপনার বিডিআর সৈনিকদের সাথে বিডিআর কর্মকর্তাদের যে বৈষম্য, তার পরিবারের মানুষদের যে অত্যাচারের কাহিনী কি শোনা যায় না? অবশ্যই। এই ধরনের মানসিক আপনার চিকিৎসা না করে আপনি দিলে, আপনার ক্যান্সার হলে আপনাকে সার্জারি করতে হবে। এখানে আপনার মলম বা অন্য চিকিৎসা করলে হবে না। তো আমরা এটা বারবার করি নাই। আমরা বিডিআর এর বিদ্রোহ হয়েছে, বিডিআর এর কু হয়েছে, আমরা পোশাক পাল্টাই দিই। পোশাক পাল্টালে তো হবে না। তো এই ধরনের আমরা পারিনি দেখি আমরা বারবার ওষুধ খাচ্ছি। তবে তারপরও আমরা চাই আমাদের দেশটা ৭১-এর কক্ষপথে ফিরে আসবে। মুক্তির সংগ্রাম, বঙ্গবন্ধু যেটা বলেছিলেন, মুক্তির সংগ্রামেই যাবে, এবং সর্বমানুষের যে স্বাধীনতা, মানে আমি বলতে চাই এটাই এক কথায়, যে মাটির মুক্তি নয়, চাই মানুষের মুক্তি। অবশ্যই বৈষম্যের মুক্তি। অবশ্যই। আমরা আপনাকে যতটা জানি যে আপনি দীর্ঘদিন আমেরিকা প্রবাসী একজন বাঙালি, কিন্তু এখানে থেকেও আপনি দেশের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছেন, আইনজীবীদের নিয়ে কাজ করছেন, পাবলিকের সাথে কাজ করছেন, কোথাও দেশের মুক্তিযোদ্ধাদের কিছু হলে ছুটে যাচ্ছেন। আসলে এইটা ভেতর থেকে যে তাগিদ, এটা কোত্থেকে আপনি পান, কোথা থেকে আসে? আমি দীর্ঘদিন না, সে তুলনায় আমি দীর্ঘদিন না, তবে মোটামুটি দিন আমি আছি, প্রায় এক যুগ হয়ে গেছে। তো আমি এটা তো টার্ন, এটা যে বাঙালি, আমি জাতিসত্তার টার্ন। আমাকে তো আমার দেশ, আমি তো ৭১ দেখেছি। আমি মুক্তিযুদ্ধ করতে না পারলেও আমি তো ৭১ দেখেছি, এবং ৭১ কি আমি বঙ্গবন্ধুকেও দেখেছি আমার ছোটবেলায়। তো আমি তো দেখেছি, আমি তো এটা তো আমার দেশের জন্য তো আমরা অবশ্যই, আমরা তো দেশকে ভালোবাসি, এবং মাতৃভূমিকে ভালোবাসা, এটা তো ইমানের অঙ্গ। এটা প্রত্যেক মানুষের মধ্যেই আছে। তো এই ফল থেকে, এবং যেভাবে যে রাজাকারদের যে উত্থান, এবং যেভাবে মেটিকুলাসলি যে ডিজাইনের কথা বলছে, এটা তো আপনার বাংলাদেশের ব্যর্থতা আছে, বিগত সরকারের হয়তো ধরেন কিছু আছে, কিন্তু এই সরকারের তো অনেক ভালো কর্মের মধ্যেও এটাকে করা হয়েছে। কিন্তু বিগত সরকারকে যে ভাবে আপনাকে মানে অপসারণ করা হয়েছিল, যে এটা আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে। অবশ্যই পরিষ্কার সবাই এখন সবকিছু, হ্যাঁ, এটা অস্তিত্বের বিপন্নের এই ব্যাপার। তো ভুল ত্রুটি তো অনেক আছে। শেখ হাসিনার আপনি যদি সমালোচনা করতে পারেন, শেখ হাসিনাকে আপনি ওই হিসাবেও আপনি যে কাজ করবে তার ভুল থাকতেই পারে। অবশ্যই, মানুষ তো, হ্যাঁ, না, মানুষ ছাড়াও যে কাজ করবে তার ভুল থাকতে পারে। আপনি তো শেখ হাসিনাকে ওই অপরাধী করতে পারেন, যে ফাতেমার মতন একটা নিরপরাধ মহিলাকে উনি কেন জেলখানায় পাঠালেন। হ্যাঁ, ফাতেমাকে চিনছেন তো, খালেদা জিয়ার সাথে। আপনি যদি আইনের দৃষ্টিতে বলেন, এটাও তো একটা অপরাধ, কিন্তু উনি এটা করেছেন। এটা মানবতার এক মহামানবতা। উনি সহযোগিতার জন্য ওনাকে পাঠিয়েছেন। হ্যাঁ, তো ওনার তো এই কতগুলো তো আপনার আছে। এখন বলতে পারেন উনি প্রধানমন্ত্রী থাকতে কোকুর মৃত্যুতে উনি ছুটে গেছেন, একজন সন্তানেরা মায়ের কাছে উনি ছুটে গেছেন। হ্যাঁ, তো এখন এটাকে আপনি দুই দিকে নিতে পারেন। এখন এটা আপনি পজিটিভও নিতে পারেন, আবার নেগেটিভও নিতে পারেন। তো যাই হোক, এগুলি তো থাকবেই।
একটু সরকার 54 বছরে আমরা অনেক সরকারের উত্থান পতন দেখেছি। এর মধ্যে যদি আমরা তুলনামূলকভাবে বিচার করতে চাই তাহলে সেই হিসেবে শেখ হাসিনা আসলে কেমন প্রধানমন্ত্রী ছিলেন? আমি বলবো যে 54 বছরের মধ্যে আপনি যেটা বলবো, বঙ্গবন্ধু 3.5 বছর, জি আর শেখ হাসিনার মোট 17 বছর, জি, আর বিএনপি সরকারের প্রায় 27। আমি হ্যাঁ, এটা হলো, এছাড়া এইটাই ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার। আচ্ছা আচ্ছা, মানে 17 বছর আর 3.5 বছর। 3.5 বছর। ওকে। আর বাকি যেগুলো, জি, হ্যাঁ, আপনি বলেন এরশাদ সরকার বলেন, বিএনপি বলেন, জিয়া রহমান এটা বলেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে সরকার। এবং সেখানে তখনও বিএনপির আমলেও আপনার তখন ইয়ার সময়ও আপনার বঙ্গবন্ধু নিষিদ্ধ ছিল, বঙ্গবন্ধুর কথা বলা যেত না, জয় বাংলা বলা যেত না। তো এখন বাংলাদেশ তার স্বকীয়তার ইয়াতে রাজনীতি, এখন এই বিচারের মধ্যে আমি এদের সাথে আমি এদের তুলনা হয় না, আমি তুলনা করব না। জি জি, হ্যাঁ। তো আর উন্নয়নের কথা দিক থেকে যদি বলেন, উন্নয়ন কথা বললে তো শেখ হাসিনাকে বলতেই হবে, তার যে দূরদর্শী কতগুলো উন্নয়ন আমাকে যেগুলো আকর্ষণ করে, যেটা বাংলাদেশের জন্য যেটা করেছেন উনি, আপনার এই যে মাদার বাড়িতে বহির্নোঙ্গর করেছেন, এটা অত্যন্ত ইম্প্যাক্ট করবে। এটা বাংলাদেশ সিঙ্গাপুর হওয়ার জন্য একটা যথোপযুক্ত মাদার বাড়িতে বহির্নোঙ্গর, তারপরে আপনার পায়রায় একটা বহির্নোঙ্গর, পায়রা বন্দর, তারপর মোংলা বন্দরকে উন্নয়ন করে। তো একটা দেশে যদি 3টা বন্দরই উন্নয়ন হয়, সচল থাকে, সে দেশের অর্থনীতিকে দাবিয়ে রাখা যায় না। অবশ্যই এটা একটা আর একটা জিনিস যেটা করেছেন আমার খুব ভালো লাগছে, সেটা হলো আপনার যে এই পতেঙ্গায় যে আপনার ইয়েতে ডিফিউলিং এর যে ইয়াটা, যে জাহাজ থেকে আপনার জাহাজ ইয়াতে মানে বন্দরে আসতে হবে না, জাহাজের ভিতরে ওখানে পাইপ লাগাইয়া যে আপনার ফুয়েলগুলো, কোল্ড ফুয়েলগুলো আনা যাবে, বা এতে যে সাশ্রয় সময় এবং সাশ্রয় সিস্টেম লস কমাবে, এটা একটা ব্যাপার। তারপরে আপনার রূপপুর দেখেন এখন ফাংশনে যাচ্ছে, এটার একটা বিরাট অর্থনৈতিক ইম্প্যাক্ট আসছে। এটা অত্যন্ত সাহসী পদক্ষেপ বাংলাদেশের মতন দেশে এই ধরনের করা। তারপরে স্যাটেলাইট উত্থান, এটাও কিন্তু বাংলাদেশের একটা ছোট রাষ্ট্র হিসাবে অনেক বহির। তারপরে আপনার যে সুন্দরবনের পাশে যেটা নিয়ে অনেক হইচই হয়েছে, যে পাওয়ার প্ল্যান্ট, হ্যাঁ, এটাও একটা উদ্যোগ। উন্নয়নের উপর দিকে তারপরে বিশেষ করে আমি তো ধরেন ব্যক্তিগতভাবে বলতে হবে, আমি দক্ষিণ বাংলার মানুষ হিসাবে পদ্মা সেতু যে আমাদের জীবনযাত্রাকে যে কোথায় ত্বরান্বিত করেছে, তো সেটা তো অনেক বড় ব্যাপার। অবশ্যই আমরা যে দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা সেই ছোটবেলায় ঢাকা আসতাম, বা ঢাকার যে আসার যে কষ্ট বা যে সময়। ভাইয়া, আপনার কি মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী সত্যি একজন দূরদর্শী রাজনৈতিক নেত্রী? অবশ্যই ফোরসাইটেড লিডার, এটা কোনো সন্দেহ নাই। এবং ওনার দূরদর্শিতা আসলে বাংলাদেশের অর্থনীতিকে উনি যেভাবে, এবং যেভাবে আমি যে প্রজেক্টগুলো আপনাকে উল্লেখ করলাম, যে বহির্নোঙ্গর এবং আদার এবং রেল সংযোগ, ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ, এই কতগুলো জিনিস, এবং বহির্বিশ্বে এবং জাতিসংঘ বাহিনীতে বাংলাদেশের অবস্থান, এবং যেভাবে উনি এটাকে করতে পেরেছেন ধারাবাহিকভাবে, এটা অবশ্যই একজন নেতার তো যোগ্যতাটা কি? অবশ্যই একজন নেতা দূরদর্শী, কাজ তো করবে তার আমলারা, কর্মচারীরা, কিন্তু কর্মচারী আর নেতার মধ্যে পার্থক্যটা কি, তাই না? বঙ্গবন্ধু সেই দেখেন কবে 6 দফা দিয়ে 6টা বোতাম বুকে লাগাইয়া মুজিব কোট হয়েছে, 71-এ স্বাধীনতা আসবে তার আগে কত আগে এটা করেছে। স্বপ্ন একজন বঙ্গবন্ধু কেন কাজী নজরুলকে নিয়ে তুলে নিয়ে এসে জাতীয় কবি বানালেন? অবশ্যই, হ্যাঁ, কারণ কাজী নজরুল পূর্ণ অভিনন্দন কবিতায় বাংলার বাঙালির হবে জয় হবে বাংলার উনি কিন্তু লিখে গেছেন, সেই জেলখানায় বসে, সেখানে কিন্তু মহানায়কের আগমনের কথা লিখেছিলেন। এটা আর কেউ না জানলো, বঙ্গবন্ধু জানতেন। তাই এত একটা যুদ্ধ বিধ্বস্তকে উনি কাজী নজরুলকে নিয়ে বাংলাদেশের জাতীয় কবি করলেন। তো এখন এটা লিডারশিপের কোয়ালিটি। অবশ্যই। তো আমি যদি বলতে বলেন লিডারশিপ কোয়ালিটিতে, আমি বঙ্গবন্ধুর পরে শেখ হাসিনাকেই দিব বাংলাদেশে এ পর্যন্ত আমার দেখা নেতৃত্বকে। জি, আপনি মাঝে মাঝে একটা কথা বলেন যে আমরা আমাদের মানে মুক্তিযুদ্ধের সপক্ষে, স্বাধীনতার সপক্ষে আমরা বঙ্গবন্ধুর পরে আর কোনো লিডার পাইনি, মানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া। সত্যি আমরা এই আপনার এই কথাটা মানে বাঙালিদের জন্য একদম মানে সঠিক কথা, সত্যি আমরা পাইনি। তো এটা কি আমাদের ব্যর্থতা না যে আমরা লিডার তৈরি করতে পারিনি? অবশ্যই এটা এখানে যদি বলতে বলেন আমাকে তুলনামূলকভাবে, বঙ্গবন্ধু দেখেন তার নেতৃত্বের কয়েক স্তর তৈরি করেছেন, যেমন জাতীয় 4 নেতা, তারপরের নেতা,
তারপরে সিরাজুল আলম ছাত্র নেতা এবং এতে এখন দেখেন আজকে শেখ হাসিনা নাই, পরে কেউ নাই, নেতৃত্ব শূন্য, হ্যাঁ, একেবারে টোটাল। এখন একজন ব্যক্তি শেখ হাসিনা কে, উনি তো একজন মানুষ, জি, ওনারও তো সীমাবদ্ধতা আছে অবশ্যই। এখন উনি সারা সবাই এখানে এই দেখেন আপনার নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক তো দেশের বাইরে, এখান থেকেও সবাই আপা 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 আমার কথা শুনছেন, আপা উনি আমার শালা, আপাকে একটা মানুষ তো সে, এইগুলো আপাকে এখনো এখানে নিউ ইয়র্কের ঝগড়া মিটাতে হয় আপাকে। এই ধরনের তো এটা হলে তো নেতৃত্ব হয় না, নেতৃত্বের তত্ত্ব দিতে হবে। নেতৃত্বের বড় যোগ্যতাই হলো বিকল্প নেতৃত্ব তৈরি করা, সেকেন্ড ম্যান ক্রিয়েট করা। আচ্ছা ভাই, আর একটা কথাই যাব যে এত কিছুর ভিতরে আমরা শুনছি যে দেশটা মানে বৈদেশিক চুক্তির মাধ্যমে দেশটাকে যে সেল করে দেওয়া, যেটা মাননীয় প্রধানমন্ত্রী করেননি, কোনো কিছুর সাথে উনি আপোষ করেননি, তো সেই ক্ষেত্রে উনাকে আমরা তো আপোষহীন নেত্রী বলতেই পারি। হ্যাঁ অবশ্যই, এটা বলতে পারেন, প্রতিষ্ঠিত অবশ্যই। আচ্ছা, আর একটা কথাই আমি আপনার কাছে যাব যে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ বুঝেছে যে বাংলাদেশের মানুষ তো আসলে আমরা খুবই নোংরা, মন মানসিকতার দিক দিয়ে আমরা নোংরা, আমাদের ভালো কিছু দিলেও আমরা না মানুষ হতে পারিনি। তো সেই দিক দিয়ে এখন বঙ্গবন্ধু কন্যাই বাংলাদেশের জন্য একমাত্র, যে শাসকই হোক, প্রযোজ্য শাসক। আমি আপনার সাথে একমত না, বাংলাদেশের মানুষ নোংরা না, মানে আমাদের মেন্টালিটি, বাংলাদেশের মানুষ নোংরা না, বাঙালি কিন্তু জাতিগতভাবে একটা ভালো জাতি। আচ্ছা, হ্যাঁ, মানসিকভাবে মানুষের জন্য অনুভব করে, মানুষকে ভালোবাসে, এবং বাংলাদেশের সুপরিকল্পিতভাবে বাঙালি চরিত্রকে নষ্ট করা হয়েছে। আচ্ছা, বাঙালি যে চরিত্র যে ছিল সিম্পল লিভিং হাই থিঙ্কিং, এটাকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এটা শুরু হয়েছে জিয়াউর রহমান থেকে, তারপর এরশাদ এসে চরিত্র হরণের, মানে পলিটিশিয়ানদের, হ্যাঁ পলিটিশিয়ানদের চরিত্র। আপনি যদি এক কথায় বলেন বাঙালিরা নোংরা, এটা বললে এটা বলা হবে না, ঠিক হবে না। হ্যাঁ, বাঙালি এখনো জাতিগতভাবে আপনি এখনো আছে, কিন্তু আমরা হচ্ছে কি এখন ট্রাউটবার্ড পাল্লাটা ভারী হয়ে গেছে। যারা ভালো মানুষ, যারা সত্যিকারের মানুষ, যারা অর্গানিক হালাল বাঙালি, 100% হালাল বাঙালি, তারা আস্তে ঝিমিয়ে গেছে, দূরে সরে গেছে, বিদেশে চলে গেছে, তারা নাই, বা দেশে আছে যারা এখনো চুপচাপ আছে। তার মানে আপনি মনে করেন যে রাজনীতিবিদরা ভালো হলে দেশটা এগিয়ে যায়? অবশ্যই, আমাদের রাজনীতিবিদরাই, এখন দেখেন আপনি রাজনীতিবিদ তো নাই, রাজনীতির মধ্যে সব হাইব্রিড ঢুকে, একদম একদম একদম। এখন সব রাজনীতি করে কারা? আপনার একেবারে টুকাই থেকে উঠে এসে বাণিজ্য ব্যবসা হিসেবে, এখন ডাক্তাররা সব রাজনীতি, হ্যাঁ ব্যবসা হিসেবে পেশাগত যে জিনিসগুলো থাকে, এবং যার যা ইচ্ছা চলছে, এ তো স্বেচ্ছাচারিত চলে না। স্বাধীনতা মানে হলো স্ব-অধীনতা, স্বেচ্ছাচারিতা নয়। অবশ্যই এই জিনিসগুলো বুঝতে হবে তো। আচ্ছা ভাই, এখন যে এই যে বাংলাদেশের যে পরিস্থিতি, গোটা 3 বছর, 2.5 বছর 3 বছর আমরা পড়েছি যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উন্নয়নের মানে ওয়ে কি আপনার কি মনে হয়? এখন একটা সত্য কথা বলতে আমি যেটা মনে করি, এখন পরিস্থিতিটা খুবই খারাপ। হ্যাঁ, কিভাবে আমরা উত্তরণের কথায় আমি, আপনি জানেন ওই দিন এক অনুষ্ঠানে ওই ছিলেন, ডক্টর মোমেনও ছিলেন, আমি বলতেছিলাম যে এটা অনিবার্য লড়াই, অনিবার্য লড়াই, এবং এই লড়াই এক সশস্ত্র লড়াই। আবার 71-এর জন্য আর একটা 71-এর হয়তো প্রয়োজন হবে, সেই 71-এ ফিরে যেতে হবে আমাদের, নইলে পসিবল না। এবং এখানে নেতৃত্বের একটা গুণাবলী আছে, এবং মানে নেতৃত্বের সেই যোগ্য নেতৃত্ব বের করে আনতে হবে। আমাদের মনে হয় আবার শুরু করতে হবে, আবার রিস্টার্ট করতে হবে, কারণ এটা একদিনে হয় নাই, এটা কিন্তু অনেক আগে থেকেই চরিত্রহরণ হয়েছে। এই যে আপনি যে কারণে ডক্টর ইউনূসকে নোবেল দেওয়া হয়েছে, যে বাঙালি জাতির উপরে চাপানোর জন্য, এটা অত সুপরিকল্পিত একটা ধারা বাঙালি জাতিসত্তার উপরে চলছে, এবং এর বাইরে যারা আছে তারা হয়ে গেছে মানে আত্মসংযমটাকে হারিয়ে গেছে, বাঙালি তার চরিত্র থেকে বেরিয়ে গেছে। আপনি দেখেন আজকে যে বাঙালির সুশীল সমাজে, আপনি দেখেন কোথায় সেই সলিমুল্লাহ খান, কোথায় সেই বদিউল আলম, কোথায় সেই সাংবাদিকরা, টোটাল কোথায় কোথায় আপনি কোনো চরিত্র পাবেন না। না, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে 71-এর যুদ্ধ এখনো শেষ হয়। হ্যাঁ, আমি এটা তো আমিও বলি, আমিও তো বলি, তাহলে অনেক আগে থেকেই বলতেছি। তো যুদ্ধ তো শেষ হয়নি, এবং আরেকটা ভয়াবহ যুদ্ধ, এবারের যুদ্ধ ভয়াবহ যুদ্ধ। তারপরও আমি আশাবাদী এ বাংলা হারার নয়। অবশ্যই। আচ্ছা ভাই, আমি একটা শেষ প্রশ্ন করতে চাই আপনাকে, যে একটা জিনিস আমরা দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার উপরওয়ালা রক্ষা করেছেন, সেই 75, 21 আগস্ট, এবং এই যে 24-এর হামলা। তো এটা সত্য কথা। আমি তো
এটা আল্লাহ, আমি জানি না আল্লাহ কি রহমত এবং আল্লাহ ইচ্ছাকে দেবো। আপনি জানেন 21শে আগস্টের যদি অপারেশনটা চিন্তা করেন, যারা আরজেস গ্রেনেড নিয়ে, যে গ্রেনেড বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করে এবং যে প্রশিক্ষিত বাহিনী অপারেশনটা চালাইছে, সবগুলো গ্রেনেড ফুটলো, কিন্তু ট্রাকের উপরে যে গ্রেনেডটা পড়লো বা ছোড়া হলো, সেটা শুধু পিনটা খোলা হয়নি। এটা ডাইরেক্ট আল্লাহ ছাড়া। হ্যাঁ, সেদিন তাকে রক্ষা করার আর কোনো বিকল্প ছিল না। তারপর যে গোপালগঞ্জের যে বমটা, হ্যাঁ, গোপালগঞ্জের যে বম থেকে সে রক্ষা, তারপরে 24-এর এটা তো নির্ঘাত। এখানে যে সেনাবাহিনী কর্তৃক যে আপনার, আমি জানি না সেই পলাশীর প্রান্তরে সেই মির্জাফর আলী খান, হ্যাঁ, আপনি আমার সিপাহ সালার, আপনি পরমাত্মীয়, হ্যাঁ, সেই ইতিহাস যেভাবে, আমি জানি না আল্লাহ তাআলা কিভাবে ওনাকে রক্ষা করেছেন। হয়তো বা এসএসএফ বাহিনী, এসএসএফ এর ওরা জীবন পরমাণু দিয়ে রক্ষা করেছে, ইয়াংরা করেছে, হয়তো বিমান বাহিনী বা হয়তো বা ভারতীয় হস্তক্ষেপের মাধ্যমে। এটা সম্পূর্ণরূপে আল্লাহ, এবং যে নৃশংসভাবে ওনাকে হত্যার পরিকল্পনা ছিল আল্লাহ এটা সরাসরি। অবশ্য ওনার যথেষ্ট কিছু ভালো কাজও তো আছে, অবশ্যই ভালো কাজ আছে। আপনি কি আশা করেন যে শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ আবারও হাসবে? আমি তো দৃঢ় আশাবাদী, এবং ওনাকে আসতেই হবে। আল্লাহ তাআলা এই জন্যই ওনাকে বাঁচিয়ে রেখেছেন। হ্যাঁ, এখন উনি রাজনীতি করুক আর না করুক, এদেশে ওনাকে আসতেই হবে।